হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের 6th সেমিস্টার জিই বেঙ্গলি থেকে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেওয়া রয়েছে। অনুপ্রাস অলঙ্কার কাকে বলে? এই অনুপ্রাস অলঙ্কারের সংজ্ঞা, উদাহরণ এবং শ্রেণীবিভাগ নিয়ে কিন্তু আমি আজকে বিস্তারিতভাবে সম্পূর্ণ আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা আলোচনায় ফিরে যাই। দেখো, প্রথমে এখানে অনুপ্রাস অলঙ্কারের সংজ্ঞা দেওয়া রয়েছে। বলেছে যে অনু শব্দের অর্থ হচ্ছিল পরে বা পিছনে। ঠিক আছে, আমরা সবার প্রথমে শুনবো অনুপ্রাসের মধ্যে যে অনু শব্দটা আছে সেটার অর্থ হচ্ছে হলো পরে বা পিছনে। তো আর প্রাস শব্দের অর্থ হচ্ছে হলো বিন্যাস। ঠিক আছে, তো প্রয়োগ বা নিক্ষেপ। ঠিক আছে, দেখবো এই যে অনু শব্দের অর্থ হচ্ছে হলো পরে পিছনে, আর প্রাস শব্দের অর্থ হচ্ছে হলো বিন্যাস, প্রয়োগ বা নিক্ষেপ। তো একই বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্তভাবে হোক বা বিযুক্তভাবে হোক, একাধিক উচ্চারিত হয়ে যদি কবিতার ধ্বনি মাধুর্যের সৃষ্টি করে তবে তাকে কি বলা হয়? অনুপ্রাস অলঙ্কার। আমি যদি তোমাদেরকে এখানে সংজ্ঞাটা দেওয়া রয়েছে, এক লাইনে যদি আমি বলে দিতে চাই যে মানে যাতে শুনতে আমাদের মধুর লাগে সেই বাক্যটি কি করবে? দুবার কিন্তু উচ্চারণ হবে। ঠিক আছে, সেটাকেই বলা হয় অনুপ্রাস অলঙ্কার। বাক্যের যে সুরটা আছে সেটাকে আরো মধুর করার জন্য কিন্তু এই অনুপ্রাস অলঙ্কার সৃষ্টি হয়। তো সেটা এখানে বলেছে, সংজ্ঞা সহ তোমরা একটু দেখে নিও, লিখেও নিবে তোমরা একটু দেখে দেখো। তারপরে কি বলা রয়েছে যে এর মূল বৈশিষ্ট্য, এই যে অনুপ্রাস যে আছে, অনুপ্রাস অলঙ্কার, এই অনুপ্রাস অলঙ্কারের মূল বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। প্রথম বৈশিষ্ট্যতে বলেছে যে প্রথমত এতে একই ধ্বনি শব্দগুচ্ছ একাধিকবার উচ্চারিত বা ব্যবহৃত হয়। মানে সবার প্রথম বৈশিষ্ট্য আমি যে বললাম, যাতে আমাদের শুনতে খুব মধুর লাগে, সেই কারণে কি দেখবো আমরা একই শব্দ কিন্তু একাধিকবার মানে 2 বা 3 তার থেকে কিন্তু বেশিরবার উচ্চারণ হয়, সেটাই হচ্ছে অনুপ্রাস অলঙ্কার। তারপরে কি বলেছে? দ্বিতীয়ত একাধিকবার ব্যবহৃত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত শব্দগুলো যথাসম্ভবত পরপর বা কাছাকাছি বসবে। মানে একাধিকবার যে উচ্চারিত হচ্ছে, যে মিল আছে, সেই ধ্বনিগুলোকে আমরা দেখবো মানে পরপর আর খুব কিন্তু কাছাকাছি বসবে। তারপরে কি বলেছে? তৃতীয়ত এর ফলে সৃষ্টি হবে একটা সুন্দর ধ্বনি সৌন্দর্যে। এই যে বারবার যে একই বর্ণ উচ্চারণ করবে, সেখান থেকে কিন্তু সেই বাক্যটাকে শুনতে খুব মধুর লাগবে। সেটা এখানে বলেছে যে একাধিকবার উচ্চারণের ফলে একটা কিন্তু ধ্বনি সৌন্দর্যের সৃষ্টি হয়। দেখো, তারপরে কি বলেছে এখানে? অনুপ্রাস অলঙ্কারের উদাহরণ। তখন আমি সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, এখন উদাহরণটা দেখলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে অনুপ্রাস অলঙ্কারটা আসলে কি। দেখো, এখানে সেটাই বলেছে যে আমরা দেখব কুলাই, এখানে উদাহরণ দিয়েছে, কুলাই কাঁপিছে কাতর কপত, দাদুরি ডাকিয়াছে সঘনে, গুরু গুরু মেঘ গুড়ামি গুর্মি গুর্মি গর্জে গগনে গগনে। এই দেখো, আমরা যে দেখছি এখানে কি বলেছে? আলোচ্য উদাহরণে ক, গ, ঠিক আছে, এই ব্যঞ্জন ধ্বনিটি কবিতার মধ্যে বারংবার কিন্তু উচ্চারিত হওয়ার ফলে কবিতায় এমন একটা ধ্বনি মাধুর্যের সৃষ্টি হয়েছে যাতে আমাদের মনে হবে এই যে পংক্তি আছে, এই পংক্তিগুলির ভেতরে যেন মেঘের ডাক বা মেঘের ধ্বনি কিন্তু ফুটে উঠছে। মানে কি বলা হচ্ছে যে এই যে লাইনটায় আমরা দেখব, এখানে যে বর্ণ আছে ক, দেখবে এই ক বর্ণটা কিন্তু কবার, একবার, কুলায় কাঁপিয়াছে 2 বার, 3 বার, 4 বার। এ দেখো 4 বার কিন্তু উচ্চারণ হয়েছে। তারপরে আমরা দেখব এই যে মেঘের যে বলছে গুরু গুরু মেঘ গুড়ামি গুর্মি গুর্মি গর্জে, এই যে মেঘের যে ডাকটা, যখন আমরা এই বাক্যটা উচ্চারণ করছি বা এই পংক্তিটা বলছি, তখন মনে হচ্ছে যেন মেঘের ডাকটা আমরা এই বাক্যটার মধ্যে শুনতে পাচ্ছি। তো সেটা এখানে বলেছে, যেই কারণে কি হচ্ছে এই পংক্তিগুলির মাধ্যমে মানে ভেতর থেকে যেন মেঘের যে ধ্বনি, সেই ধ্বনিটা যেন আমরা শুনতে পাচ্ছি, আমাদের কাছে একটা শুনতে খুব মধুর লাগছে। ঠিক আছে, তো সেটাই বলেছে একই ব্যঞ্জনের পুনঃ পুনঃ উচ্চারণের ফলে কবিতায় যে ধ্বনি সৌন্দর্যের সৃষ্টি হয়েছে, এটি হচ্ছে অনুপ্রাস অলঙ্কার। তো কি বলেছে? এই যে একই বর্ণ, এই যে একই বর্ণ যে আছে, সেই বর্ণ কি হচ্ছে? বারবার উচ্চারণ হচ্ছে, এটাতে কি হচ্ছে? সেই বাক্য বা সেই পংক্তি আমাদের কিন্তু শুনতে খুব মধুর লাগছে। এটাই হচ্ছে অনুপ্রাস অলঙ্কারের উদাহরণ। তারপরে দেখো, পরে বলেছে অনুপ্রাস অলঙ্কারের শ্রেণী বিভাগ। তো আমরা উদাহরণ নিয়েও বৈশিষ্ট্য করেছি, উদাহরণ নিয়ে আলোচনা করেছি, বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করেছি। এখন আমরা এর একটু শ্রেণী বিভাগ নিয়ে দেখে নিই। তো কি বলেছে? এই যে অনুপ্রাস অলঙ্কার, এই অনুপ্রাস অলঙ্কারকে আমরা দেখব 6টি ভাগে বিভক্ত করা হয়েছে।
প্রথম রয়েছে অত্যানুপ্রাস, তারপরে রয়েছে শ্রোতানুপ্রাস, তারপরে রয়েছে সর্বানুপ্রাস, তারপরে রয়েছে কানুপ্রাস, তারপরে রয়েছে বৃত্তানুপ্রাস, তারপরে কি রয়েছে লাটানুপ্রাস। ঠিক আছে, তো দেখে নাও এখানে 6টা বলে দিয়েছে, কি কি নাম তার সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। তো প্রথম যে রয়েছে, আমি প্রত্যেকটার কিন্তু সংজ্ঞার উদাহরণ দেখো এখানে লিখে দিয়েছে, আমি বলে দিচ্ছি তোমরা দেখো। কবিতায় প্রথমে রয়েছে অত্যানুপ্রাস। কবিতায় এক চরণের শেষে যে শব্দগুলি শব্দধ্বনি থাকে এবং অন্য চরণের শেষে তারই পুনরাবৃত্ত যে অনুপ্রাস অলঙ্কারের সৃষ্টি হয় তার নাম হচ্ছে অত্যানুপ্রাস। অর্থাৎ কবিতায় দুটি চরণের শেষে শব্দধ্বনির মিল থাকে তাকে বলা হয় অত্যানুপ্রাস। মানে একটা কবিতা যখন পড়া হবে, কবিতাটা শেষে দেখব মানে দুটা লাইনে কিন্তু শেষের দিকে মিলভাবে একই বর্ণ উচ্চারণ হবে, সেটাকেই বলা হয় অত্যানুপ্রাস। তো একে কি বলা হয়, অন্তমিলও বলা হয়ে থাকে। এবং পদান্তরের সাথে পদান্তরের বা চরণের সাথে চরান্তরের কিন্তু ছন্দের মিল থাকে, তাকে বলা হয় অত্যানুপ্রাস। দেখো এখানে উদাহরণ দেওয়া রয়েছে, গোপাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশু গান দেয় মন নিজ নিজ পাঠে। এই যে মাঠে আর এই যে পাঠে দেখলাম আমরা কি লাস্টে কিন্তু একই জায়গায় মিল রয়েছে, এটাই চলে গেল অত্যানুপ্রাসের উদাহরণে। তারপরে কি বলেছে শ্রোতানুপ্রাস। দেখো শ্রোতানুপ্রাসের সংজ্ঞায় বলেছে যে বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য বা সাদৃশ্যময় ব্যঞ্জনের অনুপ্রাসকে শ্রোতানুপ্রাস বলা হয়। উদাহরণ দেখবো আমরা, বাতাস বহে রেগে ঝিলিক মারে মেঘে। এই দেখো কি বলেছে আলোচ্য উদাহরণে, বেগে শব্দের গ এবং মেঘে শব্দের ঘ যদি একই বর্ণ নয় তবু এরা বাকযন্ত্রের একই স্থান বা কণ্ঠের দিক থেকে আমরা দেখব একই স্থান কিন্তু উচ্চারিত হয়ে গেল, এটাকেই বলা হয় শ্রোতানুপ্রাস। মানে শুনতে আমাদের একই লাগছে কিন্তু জিনিসটা কিন্তু একই না, এটাই চলে গেল শ্রোতানুপ্রাসে। তাহলে কি বলা রয়েছে, দেখো এখানে বলেছে সর্বানুপ্রাস। ঠিক আছে, সর্বানুপ্রাসে আমরা দেখব যে সমগ্র চরণের সঙ্গে চরণের যে ধ্বনি সাম্য ঘটে তাকে কিন্তু সর্বানুপ্রাস অলঙ্কার বলে। এর উদাহরণ হচ্ছে সন্ধ্যা মুখের সৌরভী ভাষা, বন্দা বুকের গৌরবী আশা। ঠিক আছে, তো কি বলেছে উদাহরণে, প্রথম চরণের সঙ্গে দ্বিতীয় চরণের শব্দ বা শব্দাংশগুলির মধ্যে দেখব ধ্বনি সাম্য ঘটেছে, এটাকেই বলা হয় সর্বানুপ্রাস। মানে ধ্বনির যে সাম্য ঘটেছে সেটাকে বলা হয় শব্দানুপ্রাস। ঠিক আছে, তারপরে কি বলা রয়েছে এখানে, ছ্যাকানুপ্রাস। ছ্যাকানুপ্রাসে আমরা দেখব, দেখো এখানে সংজ্ঞায় বলেছে দুই বা তার থেকে বেশি ব্যঞ্জন ধ্বনি যুক্ত বা বিযুক্ত একই ক্রমে মাত্র দুবার ধ্বনি হলে তাকে যে অলঙ্কারের সৃষ্টি হয় তার নাম ছ্যাকানুপ্রাস। মানে আমরা দেখব একই ধ্বনি কি হবে, বারবার কিন্তু উচ্চারিত হবে। এখানে কি বলা রয়েছে উদাহরণে, এখনই অন্ধ বন্ধ দেব না পাখা। কি বলেছে আলোচ্য উদাহরণে ন এবং ধ এই ধ্বনি দুটি ব্যঞ্জন বর্ণ যুক্তভাবে শয়কয় প্রমাণও কি বলেছে, ন আর ধ মাত্র দুবার অন্ধ এবং বন্ধ উচ্চারিত হয় বলে এটাকে ছ্যাকানুপ্রাস বলেছে। এই যে অন্ধ এবং বন্ধ কি হয়েছে, পাশাপাশি কিন্তু উচ্চারণ হয়েছে, এই কারণে এখানে কি বলা হয়েছে, ছ্যাকানুপ্রাস, যুক্তভাবে উচ্চারণ হয়েছে সেই কারণে। তারপরে কি বলা রয়েছে বৃত্তানুপ্রাস। দেখো বৃত্তানুপ্রাসের সংজ্ঞায় বলেছে যে একটি ব্যঞ্জন ধ্বনি একাধিকবার উচ্চারিত হলে বর্ণগুচ্ছ বা স্বরূপ অথবা ক্রম অনুসারে যুক্ত বা বিযুক্তভাবে বহুবার ধ্বনি হলে যে অনুপ্রাসের সৃষ্টি হয় তাকে বলা হয় বৃত্তানুপ্রাস। কি বলেছে, সাগর জলে স্নান করি সজল এলো চুলে। কি বলেছে এখানে, একই বর্ণ স পরপর 3 বার, ল পরপর 4 বার পুনরাবৃত্ত হওয়ার ফলে কিন্তু এই অলঙ্কারকে বৃত্তানুপ্রাস বলা হয়েছে। মানে একই ধ্বনি একবার 3 বার আরেকবার 4 বার। কি বলেছে, এই যে স আর ল এটাকে দেখব কিন্তু আমরা 3 বার 4 বার পরপর কিন্তু ব্যবহার করা হয়েছে, সেই কারণে এটাকে বলা হয়েছে বৃত্তানুপ্রাস। দেখো তারপরে কি বলেছে লাটানুপ্রাস। লাটানুপ্রাসে বলেছে দেখো যে অনুপ্রাস অলঙ্কারে একই শব্দ 2 বা তার থেকে বেশি অর্থে ব্যবহার করা হয়, মানে একই শব্দ 2 বা তার বেশি ব্যবহার করা হচ্ছে বা ধ্বনি সৌন্দর্যের সৃষ্টি করে, তখন তাকে কিন্তু বলা হয় অনুপ্রাসকে, সেই অনুপ্রাসকে কিন্তু বলা হয় লাটানুপ্রাস। যেমন উদাহরণে বলেছে, গাছে গাছে ফুল ফুটে, গাছে গাছে ফুল ফুলে ফুলে অলি সুন্দর ধরাতল। ঠিক আছে, কি বলেছে এখানে, গাছে আর ফুলে শব্দ দুটি 2 বার একই অর্থে ব্যবহার হওয়ার ক্ষেত্রে দুটি ক্ষেত্রে লাটানুপ্রাস অলঙ্কার হয়েছে। মানে এই শব্দ দুটি আমরা দেখব, একটা হচ্ছে গাছে,
এই যে গাছে আরেকটা হচ্ছে ফুলে, এই দুটি শব্দ কিন্তু একই অর্থে বারবার ব্যবহৃত হয়েছে, সেই কারণে কিন্তু এখানে বলা হয়েছে লাটানুপ্রাস। ঠিক আছে, তো আজকে এই যে অনুপ্রাস অলঙ্কার নিয়ে সংজ্ঞা এবং তার শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য, উদাহরণ নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি এবং তোমাদের সঙ্গে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দুটো নাম্বার দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে অনলাইন ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।